আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেল মাইলস্টোনের অগ্নিদগ্ধ আরও 2 শিক্ষার্থী। মৃতের সংখ্যা বেড়ে 33, নিহতদের স্মরণে সারা দেশে প্রার্থনা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে টার্গেট করে বিএনপির জোর প্রস্তুতি। গোপন জরিপের মাধ্যমে চলছে প্রার্থী বাছাই। শতাধিক ক্যান্ডিডেটকে গ্রিন সিগন্যাল। জামায়াতের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো বদনাম নেই, দাবি আমিরের। ক্ষমতায় গেলে সফলতার সাথে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি। এনসিপির নেতৃত্বে নতুন সংবিধান আদায় করা হবে। সিলেট ও সুনামগঞ্জে পদযাত্রায় নাহিদ ইসলাম। মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। এবং ভরা মৌসুমেও বাড়তি চালের দাম। 1 মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা। মজুতদারি করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস খাদ্য উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেল মাইলস্টোনের আরও 2 শিক্ষার্থী। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হল আয়মান ও মাকিনের নাম। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় 4 দিন চিকিৎসাধীন থেকে শুক্রবার সকালে চিরবিদায় নেয় মাইলস্টোন স্কুলের আয়মান এবং দুপুরে চলে গেল মাকিন। এ নিয়ে এই হাসপাতালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 15 জনে। এখন চিকিৎসা নিচ্ছে 40 জন, যাদের মধ্যে অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে কিছুটা স্বস্তির খবর, 15 জনের অবস্থার উন্নতি হয়েছে। আদিন সজীবের রিপোর্ট। আরও একটি ফুল ঝরে গেল। উত্তরার বিমান বিধ্বস্তের আগুনে শরীরের 45 ভাগ পুড়েছিল মাত্র 10 বছরের আয়মানের। বৃহস্পতিবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শুক্রবার সকাল 9:30টায় আল্লাহর ডাকে সাড়া দেয় শিশুটি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীতে পড়তো সে। আমাদের ভিজিলেন্সিটা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় হচ্ছে এবং রাত 4:45টার সময় আপনারা খেয়াল করবেন, রাত 4:45টার সময় যখন তার কন্ডিশন ডিটেরিওরেট করছে আমরা সাথে সাথে তখনই নিয়েছি। তার মানে হচ্ছে যে আমাদের ভিজিলেন্সিটা সত্যি সত্যি ঘন্টায় ঘন্টায় আসে, এটার প্রমাণ। 4:45টার সময় আসে, তখন ইন্টিউবেট করা হয়েছে, ভালো ছিল। সকাল 8:30টায় হঠাৎ করে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সাথে সাথে আমরা সিপিআর দিছি, কিছুক্ষণের জন্য সে রিভাইভ করছে, কিন্তু পরক্ষণে আর তার আমরা আসলে তাকে আর ফেরত আনতে পারিনি। সকাল গড়িয়ে দুপুর আসতেই বেড়ে যায় মৃতের সংখ্যাও। 13 বছরের মাকিনও চলে গেল সবাইকে ছেড়ে। তার শরীরের 70% পুড়ে যায় উত্তরার বিমান দুর্ঘটনায়। রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন 1/2 যার বেশিরভাগই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সংকটাপন্ন অন্তত 5 জন। চিকিৎসায় পরামর্শ দিচ্ছেন সিঙ্গাপুর, ভারত এবং চীনের চিকিৎসকরাও। সিঙ্গাপুরের 9 জন, তারা ডক্টর সহ নার্সিং স্টাফ রয়েছেন, ওনারা 9 জন, আর 5 জন চাইনিজ টিমের সদস্য আসছেন। তারা আসলে আমাদের রোগী সম্পর্কিত যে ব্রিফিং সেটা নিয়েছেন এবং আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছেন। মেইনলি আসলে আমাদের চিকিৎসকরাই লিড করবেন। আমাদের 6 জন ইউনিট চিফ আছেন, তারা বিষয়টা কোঅর্ডিনেট করবে। সিঙ্গাপুরের টিমটা অনেকদিন থেকে এখানে কাজ করে। এখন চীনের যে টিমটা আছে তারাও আগ্রহী আছে, তাদের সাথে এই বিষয়টা অ্যাকচুয়ালি উপস্থাপন করা হয়েছে। আর ইন্ডিয়া থেকেও গতকাল তারা আলোচনা করে এসেছে এবং আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া। তবে কিছুটা স্বস্তির খবর, অন্তত 15 জনের অবস্থার উন্নতি হয়েছে। শনিবার থেকে রিলিজ পেতে পারেন তাদের কেউ কেউ। আমরা কিছু সংখ্যক রোগীকে ছুটি দিতে পারবো বলে আমরা আশা করছি। এর মধ্যে একটা ভালো খবর আছে আমাদের, যে ভেন্টিলেশনে ছিল যে কয়জন, তাদের মধ্যে 2 জনকে আমরা টিউবে আছে, কিন্তু তারা সজাগ অবস্থায় নিজেরা নিঃশ্বাস নিতে পারছে। আমাদের প্রত্যেকটি বিষয়ই একেবারে স্বচ্ছভাবেই আমরা করছি এবং আশা করি আমরা সামনের দিনগুলোতে আরো রোগীদেরকে বাসায় পাঠাতে পারবো। আপাতত রক্ত ও স্কিনের প্রয়োজন নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় শুক্রবার সারা দেশের ধর্মীয় উপাসনালয়ে হয়েছে প্রার্থনা। মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ দোয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকে। ফুলফোটার আগে আকস্মিক এক ঝরে পড়া কোমলমতি শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ধর্মীয় উপাসকরা।
আহত শিক্ষার্থীরা যাতে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারে প্রিয় বিদ্যাপীঠে সেই কামনাও করেন সবাই। মুশফিকুর রহমানের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফুটফুটে কোমলমতি শিশুদের নিথর দেহ দেখে কেঁদেছে সারা দেশের মানুষ। শুক্রবার জুমার নামাজ শেষে হতাহতদের জন্য বিশেষ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় দেশের বিভিন্ন মসজিদে। আগুনে পুড়ে যারা মারা যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে তাদের মৃত্যুটা শহীদি মৃত্যু। আমরা তাদের জন্য দোয়া করেছি যারা ইন্তেকাল করেছেন, যারা অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আসলে এই পোড়ার কষ্ট এটা সহ্য করা অনেক কঠিন, তো আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি তারা যাতে খুব দ্রুত যাতে সুস্থ হয়ে যান। যে সকল পরিবার মা এবং বাবা এই ছোট্ট শিশুকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছে, আল্লাহ যাতে তাদেরকে সবরে জামিল ধৈর্য ধারণ করার যাতে তৌফিক নসিব করেন। মন্দিরগুলোতে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ পূজা ও প্রার্থনায় অংশ নেয় অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী। যাদের জীবন ঝরে গেছে তাদের জন্য মায়ের কাছে প্রার্থনা রাখছি তাদের আত্মার শান্তির জন্য, এবং যারা চিকিৎসাধীন আছে তারা যাতে দ্রুত সুস্থ হয়ে আর তার মায়ের কোলে ফিরে আসে। প্রার্থনা হয় গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে। তাদের জন্য আমরা অবিরাম প্রার্থনা করে যাচ্ছি, প্রার্থনা করে যাব। শুধু আমরা না, বাংলাদেশের 16 কোটি মানুষ তাদের জন্য প্রার্থনা করবে। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে নিহত এবং আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। উত্তরের প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত পাইলট তকির ইসলামের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা সেনানিবাসে শহীদ তকিরের বাসভবনে গিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি। অন্যদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ভাই বোন নাজিয়া ও নাফির পরিবারের সাথে দেখা করে তারেক রহমান তাদের পাশে আছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানা সংকটের দায় নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। অভিজ্ঞতারও ঘাটতি আছে এবং সরকার যদি সত্যিকার হতে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। তো সেজন্য একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না। সবাই শোকাহত, কেউ তাদের ক্ষুব্ধতা এখনো প্রকাশ করে নাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের যার যার দায়িত্ব তার উপর যেন বর্তায়, তার জন্য যেন ততটুকু শাস্তি পাওয়া হয়তো আমরা ফেরত পাবো না, কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতে হবে ভবিষ্যতে যেন এইভাবে নিষ্পাপ সন্তানগুলি আমাদের মাঝখানে হারিয়ে না যায়। গোপন জরিপে প্রার্থী বাছাই, নির্বাচনী কৌশল প্রণয়ন, ইশতেহার তৈরির কাজ এগিয়ে নেওয়ার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই মধ্যে শতাধিক আসনের প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। দলের নীতি নির্ধারকদের সাথে কথা বলে বিএনপির নির্বাচনী প্রস্তুতির এমন তথ্য পাওয়া গেছে। এটিএন বাংলাকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে টার্গেট করেই চলছে প্রস্তুতি। মনির হাসানের বিশেষ রিপোর্ট। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত 1.5 দশক ধরে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। অভিযোগ রয়েছে, গত 3টি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নানা কৌশলে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করে ক্ষমতা ধরে রাখে। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দুঃশাসনের অবসানের পর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশের মানুষ তাদের হারানো ভোটাধিকার ফিরে পাবে বলে আশা করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিএন বাংলাকে বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময়ই নির্বাচনমুখী। আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত থাকি। সবচেয়ে খারাপ অবস্থা যখন গেছে 18 সালে, তখন একটা নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম, তখনও কিন্তু আমরা আপনার নির্বাচনে খুব দ্রুত অংশ নিতে সক্ষম হয়েছিলাম এবং বেশিরভাগ কনস্টিটিউয়েন্সিতে আমাদের 3-4 করে পর্যন্ত প্রার্থী ছিল। নীতি নির্ধারকরা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী কৌশল প্রণয়ন, সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজ খবর নেওয়া, মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে
তথ্য সংগ্রহ করা সহ সার্বিক বিষয় চূড়ান্ত করছেন। আমরা তৈরি হচ্ছি, নির্বাচন আমাদের একমাত্র পথ, যে পথে আমরা সরকার পরিবর্তনে যেতে পারি এবং গণতান্ত্রিক একটা ইনস্টিটিউশনকে আমরা শক্তিশালী করতে পারি। নির্বাচনের বিষয়ে বিভিন্ন রকমের সমাজের চাহিদা অনুসারে আমরা সংস্কারের মধ্যে দিয়ে যাই, এক জায়গায় দাঁড়িয়ে থাকি না। নির্বাচনের প্রস্তুতি আছে, শুধুমাত্র আপডেট করা সর্ববিষয়ে, প্রার্থী সিলেকশন, ম্যানিফেস্টো প্রণয়ন, মানে জাতীয় ইশতেহার যেটা আমরা বলি, নির্বাচন ইশতেহার প্রণয়ন এবং বিভিন্ন সাংগঠনিক এবং রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, এগুলো চলমান প্রক্রিয়া, এগুলো অব্যাহত থাকবে। প্রার্থী বাছাইয়ের মতো নির্বাচনী কৌশলেও নানা নতুনত্ব চমক থাকবে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের চূড়ান্ত সময় ঘোষণার পরই বিএনপির নির্বাচন কেন্দ্রিক সব কার্যক্রম দৃশ্যমান হবে। আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে মিল রেখে গণ অভ্যুত্থান 2024-এর শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, জনপ্রত্যাশার সাথে মিল রেখে যাদের মাধ্যমে জাতির সে প্রত্যাশা পূরণ হবে সেরকম প্রার্থীকে আমরা সিলেকশন করব। এখানে অনেক কিছু বিবেচনায় নেওয়া হবে, বিগত দিনে আন্দোলনের ভূমিকা, তাদের ত্যাগ তিতিক্ষা, রাজনৈতিক দলে তাদের অবস্থান, অবদান, দেশের জন্য তারা কি করতে পারে, তাদের মেধা, যোগ্যতা, সবকিছু বিবেচনা করা হবে। বিএনপি নীতি নির্ধারকরা এও জানান, প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘদিনের আন্দোলনের শরিক সমমনাদের জন্য বেশ কিছু আসনে ছাড় দেয়া হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো অভিযোগ নেই দাবি করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে এরাই রাষ্ট্র পরিচালনা করবে। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের রুকুন সম্মেলনে তিনি কথা বলেন। জামায়াতের নারীদের ঘরবন্দি করবে এমন ভয় দেখানো হলেও দলের নারী কর্মীরা চাকরি সহ স্বাভাবিক জীবনযাপন করছে বলে জানান দলের আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলা থেকে আসা জামায়াতের রুকনদের নিয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এতে অংশ নেন হাজারেরও বেশি রুকন সদস্য ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতারা। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এ সময় দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 54 বছরে কখনো এদেশের মানুষের প্রতি অবিচার করেনি জামাত। বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। জামাত যেভাবে দলকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করেছে, ক্ষমতায় গেলে একইভাবে দেশ চালাবেন তারা। বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে, তারা নিজের থেকেই বলছেন 54 বছর জামাত ইসলামের কোন নেতাকর্মী আমাদের 1 ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই, আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নেয়। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতের বিজয় কোনো দলের নয়, বরং মানবতার। রাষ্ট্র ক্ষমতায় গেলে সংখ্যালঘু সহ দেশের সবাই সম অধিকার ভোগ করবে বলেও আশ্বস্ত করেন দলটির আমির। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় ছিলা ভিজাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে ছিলা ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে ছিলা ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখ শুকরিয়া। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র মেরামতে এনসিপির নেতৃত্বে নতুন সংবিধান আদায় করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি দেশের প্রকৃত মালিক জনগণের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে কাজ করছে। সিলেট ও সুনামগঞ্জে পদযাত্রায় পথসভায় জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এই নেতারা অভিযোগ করেন, শেখ হাসিনা দেশটাকে ফিটনেসবিহীন করে রেখে গেছেন। আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। বিকেলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত সিলেটে পদযাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন তারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র মেরামতে নতুন সংবিধানের বিকল্প নেই। বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য, নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে। আগামী ৩রা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি।
জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নিব। এ সময় দলের আরেক কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রুখে দেশে নতুন ইতিহাস রচনা করা হবে। আমাদের সামনে লড়াই রয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা অ্যাক্টিভিজম করেছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে, তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এর আগে সুনামগঞ্জে পথসভা করে এনসিপি। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্ম হয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, মুজিববাদকে শুধু আইনগতভাবে মোকাবেলা করলেই হবে না। মুজিববাদের বিরুদ্ধে, মুজিববাদ একটা আদর্শিক শক্তি, মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের আমাদের সবাইকে। এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা। ভরা মৌসুমীও বাড়তি চালের দাম মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা। ব্যবসায়ীরা বলছেন, মিল থেকেই বেশি দামে কিনতে হচ্ছে তাদের। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এটিএন বাংলাকে বলেন, সরকার ধান চাল কেনায় দাম বেড়েছে, যা আগামী মাস থেকে কমে আসবে। কেউ মজুদারি করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। রিপোর্ট মাহবুব কুইচাপলের। বড় মৌসুমে ধানের ভালো ফলনের পর কম থাকার কথা চালের দাম, কিন্তু বাজারে তার উল্টো অবস্থা। ঈদের পর থেকেই দাম বাড়তি। বেশি বেড়েছে মিনিকেট আর নাজির শাইলের দাম। কেজিতে 8 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 80 টাকা আর নাজির শাইল 84 থেকে 88 টাকা। অন্যদিকে কেজিতে 5 টাকা বেড়ে বিয়ার 28 বিক্রি হচ্ছে 59 টাকা, জিরা মিনিকেট 66 টাকা। মিনিকেট চালের দাম বাড়ছে, কেজিতে 7-8 টাকা পর্যন্ত বাড়ছে। এই সময় চালের দাম বাড়ার কোনো যুক্তি নেই। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে বুঝতেছি না, তবে এটা ওরা মিলাররা বলতেছে ধানের দাম বেশি। এবার 36 টাকা কেজি দরে 3.5 লাখ টন ধান এবং 49 টাকা কেজি দরে 14 লাখ টন চাল কিনছে সরকার, যা চলবে 31 আগস্ট পর্যন্ত। এজন্য চালের দাম কিছুটা বেড়েছে বলে মনে করছেন খাদ্য উপদেষ্টা, যা দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি। গত বছর থেকে 4 টাকা বেশি দাম দিয়ে ধান এবং চাল কিনছি, সুতরাং স্বাভাবিকভাবে কিছু একটু বাড়বে। আমরা আশা করতেছি আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা প্রকিউরমেন্টটা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা শেষ করবো। এবারে কিন্তু 55 লক্ষ পরিবার 30 কেজি করে চাল পাবে। তো সেই লোকগুলো বাজারে কিনতে যাবে না, তো বাজারে যখন বিক্রেতা বাড়বে এবং ক্রেতা কমবে, কৃষক কিন্তু তার পণ্যের দাম কিছুটা বাড়াইতে হবে, কিছু কিছু ক্রমান্বয়ে কিছু কিছু বাড়বে। যাতে সহনশীল থাকে, ন্যায্য থাকে, তার দিকে আমরা সর্বদাই দৃষ্টি রাখছি। ধান কাটার পর সংসারের খরচ সহ বিভিন্ন প্রয়োজনে কম দামে বিক্রি করতে হয় কৃষকদের। চাতাল মালিক আর কিছু ব্যবসায়ী সেগুলো মজুত করে এখন বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এটা বন্ধে ওই সময়ে কৃষকদের স্বল্প মেয়াদে ঋণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা। বড় বড় মিলাররা তারা দাদন দিয়ে, অগ্রিম দাদন দিয়ে রাখে। বিশেষ করে হাওড় অঞ্চলে মানুষ তো ফাল্গুন চৈত্র মাসে তার একটু অভাবে হয়, ফসলটা ওঠে বৈশাখে। তারা আগাম টাকা নেয় এবং কম ইয়েতে বিক্রি করে দেয় এবং সেটা নিয়ে আসে, নিয়ে এসে তারা এটাকে মিলিং করে বাজারে ছাড়ে। তবে যাতে তাদের নিয়ন্ত্রণটা যাতে একচেটিয়া না থাকে, এই জিনিসগুলি সম্পর্কে আমরা কিছু চিন্তা ভাবনা করছি। মাননীয় অর্থ উপদেষ্টার সাথে আলোচনা করেছি। লোন ব্যাংকে থেকে তারা পায়, যে লোন হয়তো 30 দিনের জন্য থাকবে, এটার জন্য আমরা ব্যবস্থা নিতে চেষ্টা করব। চালের দাম বাড়তে থাকলে আমদানি বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণের পরিকল্পনা আছে সরকারের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বিশ্বমানের পরিণত করতে আন্তর্জাতিক অপারেটরের বিকল্প নেই বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাত হোসেন। শুক্রবার বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। অপর এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, কাস্টমস সংক্রান্ত জটিলতা দূর করে আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আনতে নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ।
সাইফ পাওয়ারটেক যুগের অবসানের পর চলতি মাসের 7 তারিখ চট্টগ্রাম বন্দরের আলোচিত নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির দায়িত্ব বুঝে নেয় চিটাগাং ড্রাই ডক লিমিটেড। গেল 17 দিনে ৩,২৫০ একক কন্টেইনার হ্যান্ডলিং করেছে তারা, যেখানে আগের 17 দিনে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ২,৮৪৫ একক। ইতিমধ্যেই 30% গ্রোথ হয়েছে গত 17 দিনের স্ট্যাটিস্টিক্স, এবং প্রায় আমরা 10 ঘন্টা জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমাতে সক্ষম হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসেন নৌপরিবহন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল ও বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গ্লোবাল অপারেটরের বিকল্প নেই। নিজেরা অনেক এফিশিয়েন্টলি করছি, কিন্তু এই এফিশিয়েন্সি বাড়াবার জন্য আমাদের দরকার হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রবেশ করা, এবং একটা পোর্ট তখনই আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করবে যখন একটা আন্তর্জাতিক অপারেটর, আমরা শুধু এখানে যাকে আগে দিয়েছিলাম তার জায়গায় আরেকজনকে দিচ্ছে। এবং চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। একই সময় স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় করেন এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আনতে নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে সকল দেশ, ওয়ার্ল্ডের উন্নত দেশ যারা এসএকোডা ওয়ার্ল্ড ব্যবহার করে না, অথচ কাস্টমস ম্যানেজমেন্ট সিস্টেমের আধুনিক সিস্টেম যারা ব্যবহার করে, সফটওয়্যার ব্যবহার করে, সেই আদলে আমরা মডার্ন টেকনোলজি নিয়ে, যেখানে কোনো ডাউন টাইম হবে না, সারাক্ষণ অন থাকবে, এটা ক্লাউড বেসড হবে, সে ধরনের একটা নতুন সফটওয়্যার তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি। এদিকে বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্রায় ৬,০০০ কন্টেইনার দ্রুত সময়ের মধ্যে নিলামে তুলে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার খেলার খবর। টি-20 ক্রিকেট বিশ্বকাপকে মাথায় রেখে নতুন খেলোয়াড়দের সুযোগ দিচ্ছে বাংলাদেশ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে পরাজয়ের পর বললেন অধিনায়ক লিটন দাস, এদিন আগের ম্যাচের 11 থেকে 5 ক্রিকেটার পরিবর্তন নিয়ে খেলতে নামে টাইগাররা। পরাজয়ের কারণ হিসেবে নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথাই তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক। রিপোর্ট এসএম আশরাফের। বেঞ্চের শক্তি পরীক্ষার উপলক্ষ পেয়ে সেই সুযোগ আর হারাতে চায়নি বাংলাদেশ, তবে তা কাজেও লাগাতে পারেননি ক্রিকেটাররা। যে 5 জন সুযোগ পেয়েছেন একাদশে, একমাত্র সাইফুদ্দিন ছাড়া বাকিরা জ্বলে উঠতে পারেননি। একসাথে 5 পরিবর্তনের কারণ জানাতে গিয়ে লিটন বলেন, বিশ্বকাপের আগে সবারই সুযোগ পাওয়া উচিত। যখন স্কোয়াড একটা ঘোষণা হয়, এটা বাংলাদেশের বেস্ট স্কোয়াডই থাকে, 16 জন মেম্বার। আমাদের কাজ হচ্ছে এই 16 জন মেম্বার থেকে 11 চুজ করা, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে 11 চুজ যেন, এবং টিমটা যেন উইন করে। ফার্স্ট মোটিভ থাকে টিমটা যেন জিততে পারে, সেটা যেই খেলুক না কেন। ওই দিক দিয়ে আমি চিন্তা করে দেখলাম যে আমরা যারাই খেলানো হয়েছে সবাই ওয়েল পারফর্মার। সো কিছু কিছু জিনিস তো আপনাকে ইন ফিউচারের জন্য একটু চিন্তা করতে হবে। আমার মনে হয় সেই জন্যই আমাদের আজকে সবাইকে অপরচুনিটি দেওয়া ছিল। এ সময় তিনি জানান, ভবিষ্যতে ডেথ বোলিংয়ে আরো উন্নতি দরকার তার বোলারদের। লাস্ট কিছুদিন যাবত আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা একটু স্ট্রাগল করতেছি। আমরা নতুন বলে খুবই ভালো বল করতেছি, আমাদের বোলিং ইউনিট, আমাদের ডেড বোলিংটা আর একটু স্ট্রং করতে হবে, যেটা আমার ফিল, এবং আমার মনে হয় যে আমাদের ফুল টিম থেকে ওই জিনিসটা আমরা বিলিভ করি। অবভিয়াসলি ব্যাটিং তো আছে, কারণ আপনি কন্টিনিউ যখন ব্যাটিং ভালো করতে থাকবেন, ভালো উইকেটে খেলতে থাকবেন, ভালো ব্যাটিং করবেন, বোলারদের ম্যাচ জেতানোর সুযোগটা বেশি থাকবে। বাংলাদেশের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে আগস্টে ঘরের মাটিতে। 3 ওয়ানডে আর 3 টি-20তে মুখোমুখি হবে টাইগাররা। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেল মাইলস্টোনের অগ্নিদগ্ধ আরও 2 শিক্ষার্থী। মৃতের সংখ্যা বেড়ে 33, নিহতদের স্মরণে সারা দেশে প্রার্থনা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে টার্গেট করে বিএনপির জোর প্রস্তুতি। গোপন জরিপের মাধ্যমে চলছে প্রার্থী বাছাই, শতাধিক ক্যান্ডিডেটকে গ্রিন সিগন্যাল। জামায়াতের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো বদনাম নেই, দাবি আমিরের। ক্ষমতায় গেলে সফলতার সাথে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি। এনসিপির নেতৃত্বে নতুন সংবিধান আদায় করা হবে। সিলেট ও সুনামগঞ্জে পদযাত্রায়
নাহিদ ইসলাম, মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। এবং ভরা মৌসুমেও বাড়তি চালের দাম 1 মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা। মজুতদারি করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস খাদ্য উপদেষ্টার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।